এখন ধারা হচ্ছে দুই প্রকার, মানে ধারার পদ সংখ্যার ভিত্তিতে হচ্ছে ধারা দুই প্রকার। একটি ধারায় কতটি পদ আছে সেই থিঙ্কিং থেকে হচ্ছে ধারাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সসীম বা শান্ত ধারা, অসীম বা অনন্ত ধারা। সসীম ধারা কোন ধারায় যদি, যেমন এখন আসি আমরা সসীম ধারা। সসীম ধারা কোন ধারার মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সংখ্যক কি থাকে, উপাদান থাকে, তখন সেই ধারাকে বলা হয় সসীম ধারা বা শান্ত ধারা। তো যেমন 1 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, তাহলে এই ডট ডট আচ্ছা 7 প্লাস 9 এটা একটা। এখানে কিন্তু দেখো 1 2 3 4 5 পাঁচটি বিজোড় সংখ্যা আছে। সেই পাঁচটি বিজোড় সংখ্যা হচ্ছে কি একটি ধারা গঠন করতেছে। কেন এখানে ধারা? কারণ পরপর দুটি পদের মধ্যে একটি কি আছে, সম্পর্ক আছে, এবং এই ধারার সাধারণ পদ হচ্ছে 2n-1। দেখো তো, এই ধারার সাধারণ পদ হচ্ছে 2n-1। এই n = 1 হলে তুমি কি পাবা? এটা পাবা। n = 1 হলে প্রথম পদ হচ্ছে 1, n = 2 হলে দ্বিতীয় পদ সমান 3, n = 3 হলে তৃতীয় পদ সমান 5। অর্থাৎ যেহেতু 2n-1 দিয়ে এই ধারার প্রত্যেকটি পদকেই তুমি পাচ্ছ, সুতরাং এই ধারার সাধারণ পদ হচ্ছে 2n-1। আর হচ্ছে এখানে যেহেতু 5টি পদ আছে, সসীম সংখ্যক উপাদান আছে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যেই নাম্বারগুলোকে তুমি সহজেই কাউন্ট করতে পারবা, সেই পরিমাণ হচ্ছে পদ সংখ্যা নিয়ে এই ধারাটি গঠিত। সুতরাং এই ধারাটিকে আমরা বলবো সসীম ধারা, বা এটার অপর নাম হচ্ছে শান্ত ধারা। ওকে, এখন আসি আমরা অনন্ত ধারা বা অসীম ধারা বিষয়টি কি। অনন্ত ধারা বা অসীম ধারা, বুঝতেই পারছো, যে ধারার মধ্যে অসীম সংখ্যক উপাদান থাকবে সেই ধারাটাকে বলা হবে অনন্ত ধারা বা অসীম ধারা। ইংলিশে বলা হবে ইনফাইনাইট সিরিজ। তো এখানে 1। এখন আমরা পরে আসি হচ্ছে সমান্তর ধারা বা গুণোত্তর ধারা। এই বিষয়টা হচ্ছে আমরা এসএসসি বইয়ের সাধারণ গণিতে পড়ে থাকি। তো এখানে পুরো একটা চ্যাপ্টার আছে, যেহেতু তোমাদের আমার মনে হয় এসএসসি সাধারণ গণিত বইয়ের এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে দুইটা পার্টস আছে, সেটা হচ্ছে মনে হয় নাই। সেটা নাই বিদায় হচ্ছে এখানে হায়ার ম্যাথে হচ্ছে অসীম ধারাটা দিছে। তো যদি নাও থাকে, তবু তোমরা যারা সায়েন্সের আছো তারা হচ্ছে এই অসীম ধারা পড়ার আগে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বিষয়টা পড়ে আসবা। তাহলে এইখান থেকে ওই সমান্তর ধারা বা গুণোত্তর ধারা থেকেও কোয়েশ্চেন সমন্বয় করে দিয়ে দিতে পারে। তো ওইটা যদি পড়ে আসো, তোমাদের এই অসীম ধারা চ্যাপ্টারটা আরো খুব বেশি ইনফরমেটিভ হবা তোমরা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে হচ্ছে খুব বেশি কথা বলবো না। একদম বেসিক যে সূত্রগুলো হচ্ছে আমাদের এখানে লাগবে, বা যেগুলো হচ্ছে জানলে আমরা হচ্ছে এখানে যে 4 মার্কসের যে খ বা খতে যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি একটু আলোচনা করব। এখন আসি আমরা সমান্তর ধারা বিষয়টা কি। সমান্তর ধারা দুইটি ধারার মধ্যে, কোনো একটি ধারার দুইটি পরপর দুইটি পদের মধ্যে যদি তাদের বিয়োগফল বা অন্তরফল বা পার্থক্য, কোন ধারার পরপর দুইটি পদের মধ্যে অন্তরফল বা বিয়োগফল বা কি অন্তরফল বা বিয়োগফল থাকতে পারে। অন্তরফল মানেই হচ্ছে বিয়োগফল। এই জিনিসটা যদি কি থাকে, সমান থাকে, অন্তরফল বা বিয়োগফল সমান থাকলে ওই ধারাটিকে বলা হবে সমান্তর ধারা। তাহলে কি বললাম আমি? কোন ধারার পরপর দুটি পদের
পার্থক্য, বিয়োগফল বা অন্তরফল সমান থাকলে উক্ত ধারাটিকে সমান্তর ধারা বলে। তো এখানে তোমরা সংজ্ঞাটাও ক্লিয়ার করতে পারো। এখানে সমান্তর ধারার সংজ্ঞা আসতে পারে 2 মার্কসের জন্য। যদি সংজ্ঞা আসে, যদি বলে সমান্তর ধারা কাকে বলে, তোমরা কি করবা, অনেকেই হচ্ছে ডিরেক্ট সংজ্ঞাটা বসায় দিবা। যদি শুধুমাত্র কাকে বলে, কিন্তু তুমি কিন্তু 2 মার্কসের জন্য এটা আনসার করতে যাচ্ছ, শুধুমাত্র সংজ্ঞাটা লিখলে হবে না, একটা এক্সাম্পলও জুড়ে দিতে হবে। তো একটা এক্সাম্পল যেমন 1 + 3 + 4 5 + 7 + ... উক্ত ধারাটি একটি সমান্তর ধারা। কেন দেখো তো, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে। তাহলে এই দুইটি ধারার পার্থক্য কত? 3 - 1 = কত? 2। এই দুইটি ধারার পার্থক্য কত? আর এখানে পার্থক্য অবশ্যই সামনের পদ এবং তার কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল। কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফলটাই হচ্ছে এখানে সমান থাকবে। এখানে পরপর দুটি পদের পার্থক্য মানে হচ্ছে এমন না যে এটা থেকে এটা বিয়োগ করবা। আর হ্যাঁ, তুমি যদি সমান্তর ধারার পার্থক্য ক্যাপচার করার জন্য তুমি যদি এই পদ এবং তার পরবর্তী পদ, উত্তর পদ এবং পরপদ, এই বিষয়টা আমরা জানি। তুমি যদি কোনো একটা পদ থেকে তার উত্তর পদ বিয়োগ করো প্রত্যেকটা পদের ক্ষেত্রেই, তখনও তোমার পার্থক্যটা সেম আসবে। আর যদি কোনো একটা পদ থেকে তার পূর্বপদ বিয়োগ করো, তখনও হচ্ছে পার্থক্যটা সেম আসবে। অর্থাৎ একটি ধারা সমান্তর ধারা কিনা সেটা ধরার জন্য তোমাকে যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী বা পরবর্তী পদ বিয়োগ করে করে বের করলেই হবে। কিন্তু তুমি যখন ম্যাথ করবা তখন অবশ্যই তোমাকে হচ্ছে কোনো একটি পদ এবং তার সামনের পদ, কোনো একটি পদ তার সামনের পদ বিয়োগ করে তুমি অন্তরটা বের করবা, মানে সাধারণ অন্তর। এখানে যেমন 5 - 3 = 2, এখানে হচ্ছে 7 - 5 = 2। আমি যেটা বলছি, এখানে অনেকেই প্যাচ লাগিয়ে দিতে পারো। আমি বলছি যে সমান্তর ধারা কিনা সেটা ক্যাচ করার জন্য, সেটা ধরার জন্য তুমি এটা থেকে কি করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো আমরা পাচ্ছি -2, এটা থেকে এটা বিয়োগ করলে -2, এটা থেকে এটা বিয়োগ করলে -2। অর্থাৎ এভাবেও কিন্তু সমান থাকতেছে, মানে যেহেতু পার্থক্য বলছি। কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে সাধারণ অন্তর হিসেবে কোনো একটা পদ বিয়োগ তার সামনের পদ বিয়োগ করে সাধারণ অন্তরটা বের করব। আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার। মানে সমান্তর ধারা কিনা সেটা ক্যাচ করার জন্য কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছে সেটা কোনো ফ্যাক্ট না। ওকে, তো এই যে কোনো একটি সমান্তর ধারার, তাহলে সমান্তর ধারার সম্পর্কিত কিছু সূত্র হচ্ছে আমি লিখে দিচ্ছি। প্রয়োজনীয় সমান্তর ধারা সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রাবলী। সমান্তর ধারা সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রাবলী। একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সমান্তর ধারার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্যকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, বা ডিফারেন্সের ডি। ঠিক আছে, তাহলে ধরি কোন সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর মান হলো ডি। ওকে, প্রথম সূত্র। তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ যদি তোমার জানা থাকে এবং অন্তর যদি জানা থাকে, তাহলে ওই সমান্তর ধারার n-তম স্থানের পদ, n-তম পদ হচ্ছে a + n-1 * d। 2 নাম্বার হচ্ছে n-তম পদের সমষ্টি। একটা আসতে পারে n-তম অবস্থানে পদটা কত, আরেকটা আসতে পারে n-তম পদ পর্যন্ত পদগুলোর সমষ্টি কত। n-তম পদের
প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সেই প্রথম n সংখ্যক পদের সমষ্টিটাকে সাম অফ n, Sn মানে সাম অফ n দিয়ে প্রকাশ করো, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ সমান্তর ধারা সম্পর্কিত এই দুইটি সূত্র যদি জানা থাকে, তুমি সমান্তর ধারার তোমাদের যে জেনারেল ম্যাথের বইয়ের যত ম্যাথ আছে সব কয়টা ম্যাথ তুমি সলভ করতে পারবা। তো আশা করি সমান্তর ধারা সম্পর্কিত যে বিষয়গুলো এখানে জানা দরকার ক্লিয়ার। আমি কিছু স্পেশাল ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে তোমাদেরকে লিখে দিতে চাচ্ছি। স্পেশাল ধারার কিছু স্পেশাল ধারার যেগুলো হচ্ছে এমসিকিউ তোমাকে খুব বেশি হেল্প করবে, আর সৃজনশীলও আসতে পারে। কিছু স্পেশাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। প্রথম যে স্পেশাল ধারাটি সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n প্লাস ডট 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 ইকুয়ালস n ইন্টু n প্লাস 1/2। এটা কি দেখো তো, 1 2 3 4, এই যে এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা জানি ন্যাচারাল নাম্বারের, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার শুরু হয় হচ্ছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট শুরু হয় 1 থেকে, প্রথমটা 1, দ্বিতীয়টা 2 3 4 5 এভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এভাবে। অর্থাৎ তাহলে এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার সেট থেকে যে n থেকে 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যার সেট থেকে প্রথম n সংখ্যক সেটের যোগফল তুমি বের করতে চাচ্ছ। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে তুমি যদি এই গাণিতিক বাক্যটাকে যদি তুমি কথার মাধ্যমে লিখতে চাও, ঠিক আছে, সেটা হবে স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1/2। অর্থাৎ কেউ হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে পারে এইভাবে, আর কেউ হচ্ছে এটাই তো 1 2 3 4 5 প্লাস n, এখানে যদি 10 থাকতো তার মানে বোঝাতো যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল তুমি ক্যালকুলেটরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 প্লাস এভাবে তুমি 10 পর্যন্ত যোগ করলে যেটা পাবা, আর ডিরেক্ট n এর জায়গায় 10 বসিয়ে দিলে তুমি ওই সেম যোগফলটা তুমি পাবা। তার মানে এই সূত্রের সাহায্যে তুমি হচ্ছে তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় কত, তুমি কিন্তু 1 2 3 4 প্লাস 5 প্লাস 6 এভাবে একদম 100টি সংখ্যা একজনের সাথে আরেকজন যোগ করে করে তুমি বলতে পারবা। এটা হচ্ছে খুব কি বলে সাধারণভাবে আমরা যেটা বুঝি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে আমি প্রথমে 1 যোগ করব, তারপরে 1 এর সাথে 2, তারপরে 3, তারপরে এভাবে একদম 100 পর্যন্ত মানে 100 বার যোগ করতে হবে তোমাকে, ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা কি করো, এই সূত্রের মধ্যে বসিয়ে দাও, n এর জায়গায় যদি 100 বসিয়ে দাও, 100 ইন্টু 100 প্লাস 1 অর্থাৎ 100 ইন্টু 100 1/2, এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে তুমি একদম মুখোমুখি করে ফেলতে পারবা। অর্থাৎ এইটা হচ্ছে গাণিতিক বাক্যের মধ্যে বলা থাকে, অথবা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবং এটা এখন কিভাবে আসছে সেটা হচ্ছে স্বাভাবিক সমান্তর ধারার চ্যাপ্টারে হচ্ছে এটা প্রমাণ করে দেয়া আছে। তোমরা যারা হচ্ছে প্রমাণটা দেখতে চাও প্রমাণটা দেখে আসবে। আমি এখানে সূত্রের প্রমাণটা দেখাতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা রিভিশন ক্লাস, এটা হচ্ছে একদম সামারি ক্লাস। আমি অর্থাৎ যেই বিষয়গুলো থেকে হচ্ছে তোমার এই ক্লাসটা করলে তুমি হচ্ছে সামনে এই যে তোমাদের ধরতে গেলে হচ্ছে আর একদম দরজায় মানে নক করতেছে তোমার পরীক্ষায় বসার জন্য, যে তুমি পরীক্ষায় আসো, আমাকে পরীক্ষা দাও, তোমাকে ম্যাথমেটিক্স যে এই বইটা তোমাকে ডাকতেছে যে পরীক্ষা দাও। অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ এত ডেসক্রিপশন হচ্ছে আকারে পড়ার দরকার নাই, তুমি জাস্ট সামারিটা পড়ে জাস্ট পরীক্ষার হলে বসে সূত্রগুলো মাথায় নিয়ে তুমি ম্যাথগুলো করতে পারবা। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা রিভিশন ক্লাস হচ্ছে সাপ্লাই করা, আর সেই থেকেই হচ্ছে আমরা এই ক্লাসটা হচ্ছে প্রডিউস করতেছি। তো এখানে হচ্ছে
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা। এখন এটা সঠিক কি না সেটা দেখার জন্য তোমরা অবশ্যই বিস্তৃতি চ্যাপ্টারটা পড়েছো, দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল এক্সপানশন যেটাকে বলে। তুমি বাইনোমিয়াল এক্সপানশনে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে কিন্তু এক ধরনের প্রমাণ আছে, অর্থাৎ এভাবে গাণিতিক বাক্যকে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণ করা হয়। যারা গাণিতিক আরোহ পদ্ধতি পারো তারা খুব সহজেই এই বাক্যটা সঠিক কিনা এটা প্রমাণ করে নিতে পারো, এবং সেই প্রমাণটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো সূত্র হচ্ছে নিজে থেকেই প্রুফ করতে পারবা, এবং নিজে থেকে প্রুফ করতে পারলে সেটার তোমার মধ্যে এক্সিস্টেন্সটা খুব বেশি থাকবে। অর্থাৎ একটা সূত্রের ভিত্তি যদি তুমি জানো, সেটা হচ্ছে সামহাও কখনো ভুলে গেলে তুমি এটার ভিত্তি বা এটা কোথা থেকে আসলো, এটার ভূতপত্তিগত অবস্থা যদি জানো, তাহলে খুব সহজেই তোমার এটা মাথায় ক্যাচ করবে এবং সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ওকে, তো এই জন্যই আমি বলতেছি যে এটা যাদের সন্দেহ লাগে তারা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে সেটা প্রমাণ করতে পারো। ওকে, 2 নম্বর হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইকুয়াল টু n ইন্টু 2n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে এই গাণিতিক বাক্যটাকে তুমি মুখে মুখে বলতে পারো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। ওকে, 3 নম্বর হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটাকে তুমি গাণিতিক বাক্যের মধ্যে এমনি সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘন মানে কিউব, কিউবের সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। 4 নাম্বার যে সূত্রটা আমি দেখাতে যাচ্ছি, এগুলো কিন্তু স্পেশাল ধারা, ঠিক আছে। তারপর হচ্ছে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট। এটা কিন্তু কি করতে পারো, এটা কিন্তু সাধারণ সমান্তর ধারা, এটা প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার ধারা যুগ, ঠিক আছে। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি 2n মাইনাস 1 ইকুয়ালস টু, এটা হবে n স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। যেমন 1 প্লাস 3 প্লাস 5, এই যে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 3 স্কয়ার মানে 9। দেখো তো এই যে প্রথম তিনটি নিলাম মানে 3 স্কয়ার 9, তাহলে এই প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে 1 যোগ 3 মানে 4, 4 যোগ 5 ইকুয়ালস টু 9। তার মানে এটা বুঝতেই পারছো, তুমি নিজেও প্রমাণ করতে পারবা। তো এখানে লিখতে পারি আমরা, এটা হচ্ছে গাণিতিক বাক্য, এটাকে আমরা এর মাধ্যমে লিখতে পারি, কথার মাধ্যমে লিখতে পারি, বা উক্তির মাধ্যমে লেখা যায়। প্রথম n সংখ্যক, তোমরা দুইভাবেই শিখবা, কারণ এই কথার মাধ্যমে হচ্ছে এমসিকিউ চলে আসতে পারে এবং বলতে পারে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তখন তো তোমার এটা শিখে রাখলে হবে না, এটার মিনিংই হচ্ছে এটা, স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n স্কয়ার। 5 নাম্বার আরেকটি সূত্র আমি দিয়ে, এখানে স্পেশাল সূত্র, এখানে 5টি শিখবা। টু প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 2n। বুঝতেই পারছো, এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হবে
n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখানে ছিল বিজোড় আর এখানে হচ্ছে জোড়। প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস ওয়ান। এই যে 5টি স্পেশাল সূত্র যদি তুমি মনে রাখো, আই এম শিওর এখান থেকে একটা এমসিকিউ আসবেই অথবা একটা সৃজনশীল আসতেই পারে এবং খুব সহজেই তোমরা সেই মার্কসটা আর্ন করতে পারবা। ওকে, এখন আসি আমরা গুণোত্তর ধারা। ঠিক আছে, গুণোত্তর ধারা বলতে পারো যে ভাইয়া আপনি তো কোনো ম্যাথ পড়াচ্ছেন না, তো আমি যেই ক্লাসগুলো দিচ্ছি তোমরা ম্যাথ পড়া দরকার নাই, বা ম্যাথ আমি শেষে দেখাবো, কিন্তু এই বিষয়গুলো যদি তোমরা ক্লিয়ার করো ম্যাথ নিজে নিজেই পারবা। ঠিক আছে, তো গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগফল কি থাকে সর্বদা সমান থাকে, ওই ধারাকে গুণোত্তর ধারা বলে। ওকে, তো বুঝতেই পারছো এখানে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট। উক্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, দেখো তো এখানে, কারণ এই গুণোত্তর ধারা তো প্রথম পদ, এখানেও গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারাই প্রকাশ করা হয়, আর এখানে সাধারণ অনুপাত, দেখো তো সাধারণ অনুপাত ঠিক কিনা। সাধারণ অনুপাত প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকে, 3 প্লাস 3 ডিভাইডেড বাই 1 সমান 3, অথবা হচ্ছে 9 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 3, অথবা হচ্ছে 27 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 3। অর্থাৎ কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাতটা অলওয়েজ সেম। তো আমরা কোনো একটি ধারা গুণোত্তর ধারা কিনা সেটার প্রপার্টিসটা হচ্ছে কোনো একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাতটা যদি সমান থাকে সেই ধারাকে আমরা গুণোত্তর ধারা হিসেবে কনসিডার করব। এখন আসি আমরা এই গুণোত্তর ধারার, আমরা এই চ্যাপ্টারের প্রায় একদম শেষের দিকে চলে আসছে। তো গুণোত্তর ধারা থেকেই মূলত অসীমতক সমষ্টিটা, অসীমতক আংশিক সমষ্টি, কোন ধরনের গুণোত্তর ধারার অসীমতক আংশিক সমষ্টি থাকবে, কোন ধরনের ধারার অসীমতক আংশিক সমষ্টি থাকবে না, সেই জিনিসটা ক্লিয়ার করার মাধ্যমে আমি কিছু ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। আর এই ক্লাসটা যারা হচ্ছে A to Z দেখতে পারবা, এই চ্যাপ্টারের মিনিমাম 80% জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে মিনিমাম 80% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাকে তো শ্রম দিতেই হবে, কারণ এই ইনফরমেশনগুলো তো তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি যেভাবে এখানে বকবক করে বলতেছি তোমাদের মাথায়ও সেই বিষয়গুলো একদম সূক্ষ্মভাবে হচ্ছে এই কথাগুলোকে একদম সঠিকভাবে হচ্ছে মনে রাখতে হবে, তাহলেই তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবা ম্যাথগুলো। ওকে, তো এইখানে হচ্ছে আমরা কিছু গুণোত্তর ধারা সম্পর্কিত কিছু সূত্র, এটাও হচ্ছে আমরা জেনারেল ম্যাথ থেকে শিখে আসবো। এখানে যদিও নাই, তবু হচ্ছে আমি আলোচনা করতেছি তোমাদের ধারা সম্পর্কিত একদম বিষয়গুলোকে একদম ক্লিয়ার করার জন্য। তো যাদের হচ্ছে জেনারেল ম্যাথেও প্রবলেম আছে তারা হচ্ছে এই ক্লাসটা দেখলে জেনারেল ম্যাথেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যারা হচ্ছে আর্টস স্টুডেন্ট আছো তারাও দেখতে পারো ক্লাসটি। ঠিক আছে,
তো গুণোত্তর ধারা সম্পর্কিত সূত্রাবলী। আচ্ছা, ধরি কোন গুণোত্তর ধারার প্রথম পদ, ওইখানে সমান্তর ধারার প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অন্তরফল দেয়া থাকলে আমরা হচ্ছে n-তম পদ বের করতে পারি এবং n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারি। এখানেও তোমাকে কি লাগবে বুঝতেই পারছো, গুণোত্তর ধারার প্রথম পদ লাগবে এবং সেই গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা কি সেটাও যদি দেয়া থাকে তাহলে এই গুণোত্তর ধারার n-তম পদ কত হবে সেটাও বের করতে পারবা এবং n-তম পদের সমষ্টিও বের করতে পারবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস নিয়ে নেব। ধরি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ সমান a এবং সাধারণ কি সাধারণ অনুপাত সমান বা সাধারণ ভাগফলও বলতে পারো, সাধারণ অনুপাত সমান r। এখানে r ইউজ করা হয় এই শর্তে রেশিও থেকে, রেশিও। ঠিক আছে, ওইখানে d ইউজ করা হয়তো ডিফারেন্স, ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য মিন্স বিগফল, সাবট্রাকশন। ঠিক আছে, আর এখানে হচ্ছে রেশিওর r ইউজ করা হয়, অর্থাৎ এখানে যে সিম্বলগুলো ব্যবহার করা হয় সেই সিম্বলগুলোও কিন্তু একটা থিঙ্কিং থেকে আসছে, অর্থাৎ এটার সাথে একটা রিলেশন মানে ডেভেলপিং এর মাধ্যমে আসছে। ঠিক আছে, ওকে, তো এখানে হচ্ছে r। তো সুতরাং উক্ত ধারার n-তম পদ সমান ar⁻n-1। তো এটা কিভাবে আসছে তোমরা তো জেনারেল ম্যাথের মানে এই সূত্রটা এবং আগের দুইটা সাধারণ ম্যাথের দুইটা সূত্র একটু এটা প্রুফটা দেখে ফেলবা। আর যারা হচ্ছে এই সূত্রটা যারা মনে রাখতে পারবা তারা আমি আশা করি যে এটার প্রমাণটাও মানে খুব সহজেই বুঝতে পারবা। আরেকটা বিষয়, তোমরা যদি এটা খুব ভালো করে বুঝতে চাও, আমার একটা ইউটিউব চ্যানেল আছে NI Math Room, এটা আমি বলতে চাচ্ছিলাম না, NI Math Room। এইখানে জেনারেল ম্যাথের সমান্তর ধারা সম্পর্কে এবং গুণোত্তর ধারা সম্পর্কে একেবারে 1.5 ঘন্টার একটা ক্লাস আছে, সেটা দেখে তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো উক্ত ধারার n-তম পদ হচ্ছে ar⁻n-1 এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, সমষ্টি Sn সমান এখানে দুই ধরনের কন্ডিশন। একটা হচ্ছে তোমার a * r⁻n-1 বাই r-1 যখন এই যে রেশিওর মান যখন r > 1 হবে তখন। ঠিক আছে, আচ্ছা, এবং Sn সমান a * 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r যখন r < 1। তাহলে আমরা দেখো এটা হচ্ছে 0, r এর 0 হচ্ছে মিডল, সেটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। যখন এই 1 অথবা 1 এর চেয়ে বড় রেশিওর মান r এর মান যখন এটার চেয়ে বড় অথবা এই -1 এর চেয়ে ছোট, সরি 1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে বড় অথবা 1 এর চেয়ে ছোট, হ্যাঁ, তাহলে কি হবে r এর 1। এটা যখন হবে স্মল r r-1, তখন হচ্ছে তুমি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারবা। রেশিওর মান 1 যদি হয়ে যায়, দেখো তো 1 হয়ে যায় তখন তো সমষ্টি বের করার প্রশ্ন আসে না, 1 - 1 = 0 মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যখন হচ্ছে r এর মান মানে রেশিওর মান 1 এর চেয়ে বড় হবে তখন হচ্ছে r⁻n থেকে বিয়োগ করব, অর্থাৎ r থেকে বিয়োগ করব, এটা মাথায় রাখবো এইভাবে। আর যখন 1 এর চেয়ে কম হবে r এর মান তখন হচ্ছে এই সূত্রটা ইউজ করব।
তো এই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা সম্পর্কিত এই দুইটি সূত্র। এই দুইটি সূত্রের মাধ্যমে তুমি হচ্ছে টোটাল একটা চ্যাপ্টার করতে পারবা। আমি ক্লিয়ার করে দিলাম।